খবরের দিকে নজর রাখবো। শাস্তির মুখে কেষ্ট তৎপর ইডি। ফেব্রুয়ারিতেই চার্জ গঠন করতে চলেছে সিবিআই। অভিযুক্ত অনুব্রত মণ্ডল সহ বাকিদের বিরুদ্ধে চার্জশিট। এক্ষেত্রে 10 বছরের সাজা হতে পারে। অন্যদিকে গরু পাচার মামলায় তৎপরতা ইডি। 30 জানুয়ারি দিল্লির সদর দপ্তরে তলব করেছিলেন একজন প্রাক্তন আইজিকে। একসময় মুর্শিদাবাদ নদিয়া রেঞ্জের দায়িত্বে ছিলেন তিনি। তার বয়ান নথিভুক্ত করা হয়েছে। উঠে এসেছে এক ডিএসপি সহ একাধিক পুলিশ কর্তার নাম জড়িয়েছে উত্তর 24 পরগনারও। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে দুটো দিক। একদিকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্ট এবার শাস্তির মুখে। ইডির তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে। ফেব্রুয়ারিতে চার্জ গঠন করতে চলেছে সিবিআই এবং অভিযুক্ত অনুব্রত মণ্ডল সহ বাকিদের বিরুদ্ধে চার্জশিট। আর যেমনটা বলছিলাম, এক্ষেত্রে 10 বছরের সাজা হতে পারে অনুব্রতর। অন্যদিকে গরু পাচার মামলায় ইডির যে তৎপরতা, যেমনটা আপনাদেরকে আরো জানাচ্ছিলাম, 30 জানুয়ারি দিল্লির সদর দপ্তর তলব করেছিল একজন প্রাক্তন আইজিকে, যিনি একসময় মুর্শিদাবাদ নদিয়া রেঞ্জের দায়িত্বে ছিলেন। তার বয়ান নথিভুক্ত করা হয়েছে এবং তাতেই উঠে এসেছে এক ডিএসপি সহ একাধিক পুলিশ কর্তার নাম। ফলত যেটা খুবই উল্লেখযোগ্য, একই সঙ্গে দাঁড়িয়ে উত্তর 24 পরগনারও নাম জুড়ে যাচ্ছে। কি হতে পারে, গোটা পরিস্থিতি কোন জায়গায়? আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় মুহূর্তে রয়েছেন। অপর স্টুডিও থেকে সরাসরি সত্যজিতের কাছে চলে যাবো। সত্যজিৎ, একদিকে দাঁড়িয়ে অনেকেই বলছিলেন যে ইডি তদন্ত এবং তাতে ভরসা থাকছে না। একদিকে দাঁড়িয়ে যখন এই কথা বারবার বলা হচ্ছিল, তখন আমরা দেখতে পেলাম এবার অনুব্রত মণ্ডলের সামগ্রিক বিষয়টা, চার্জশিট, পরবর্তী সময় গোটা সাজার পরিকল্পনা, যেমন 10 বছর এখনো পর্যন্ত যা সর্বশেষ আপডেট আমরা পাচ্ছি। গোটা পরিস্থিতি কোন জায়গায় যাবে বলে মনে হচ্ছে এবং নতুন আরো কি তথ্য? দেখো, একদমই তাই। যে তথ্য তুমি দর্শকদের জানাচ্ছিলে মণিময়, সেই তথ্যই ইডি সূত্রে আমাদের কাছে বা সিবিআই সূত্রে আসছে যে প্রায় 1 বছর বা 2022-এ গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত, 2023-এ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর দীর্ঘ সময় তিনি তিহার জেলে রয়েছেন এবং যে ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে, এবার যে ছবিটা পরিষ্কার হচ্ছে যে অনুব্রত মণ্ডলের কনভিকশন হতে চলেছে। অর্থাৎ গরু পাচার মামলার যে ট্রায়াল পর্ব, যে মামলা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবশালীর নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডল, একই সঙ্গে এনামুল হক, সতীশ শর্মা সহ বড় বড় নাম এসছে এবং বিভিন্ন যে প্রভাবশালী যাদেরকে এখনো সামনে আনা হয়নি বা দেখা যায়নি, এদের নামও রয়েছে। সেই মামলার ক্ষেত্রে চূড়ান্ত ট্রায়াল পর্ব শুরু হতে চলেছে দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টে এবং এই চলতি মাসেই সেই পর্ব শুরু হতে চলেছে এবং এই ট্রায়ালের পর চার্জ গঠন হবে, ট্রায়াল হবে এবং তারপরেই তিনি চূড়ান্ত শাস্তির মুখে পড়তে পারেন বলেই সিবিআই সূত্রে খবর। অনুব্রত মণ্ডল সঙ্গে সাইগাল হোসেন তার দেহরক্ষী, এরা সবাই শাস্তির মুখে পড়তে চলেছেন এবং যেটা সূত্রের খবর, যে ক্ষেত্রে শাস্তির মেয়াদ হতে পারে 10 বছর পর্যন্ত ন্যূনতম। এটাই এখনো পর্যন্ত সামনে তথ্য আসছে এবং তার পাশাপাশি যে অন্য তথ্যটি আসছে যে অনুব্রত মণ্ডলের বীরভূমের যে 2টি বাড়ি রয়েছে, তার পুরনো এবং নতুন বাড়ি, তার কলকাতার একাধিক সম্পত্তি এবং বিপুল পরিমাণ সোনা এবং টাকা, এগুলোকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলোর ছবিও আরো ক্রমশ পরিষ্কার হবে। অনুব্রত মণ্ডলের এই শাস্তির খাড়া কার্যত একেবারে সামনে ঝুলছে এবং চলতি বছর অর্থাৎ লোকসভার ভোটের নির্বাচনের নির্ঘণ্ট এবছরই এবং এবছরই এই শাস্তির ঘোষণা হতে পারে এমন সম্ভাবনা বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে। এবং সিবিআই সূত্রে যখন এই ছবিটা পরিষ্কার হচ্ছে যে দিল্লিতে রাউজ অ্যাভিনিউ কোর্টে যেই ট্রায়াল পর্বটা এ মাসেই শুরু হবে, সম্ভবত ফেব্রুয়ারির 24 থেকে শুরু হবে, এই তথ্য যেমন সামনে আসছে, অন্যদিকে যে ছবিটা তুমি পরিষ্কার হচ্ছে ক্রমশ, কারণ আজকেই আমরা কিছু আগে যে তথ্য দর্শকদের জানিয়েছিলাম যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা সীমান্তে অভিযানে যেতে পারে, এই কারণে সিআরপিএফ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে এবং এই পাচারকাণ্ডে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ফের তারা একেবারে কোমর বেঁধে নামছে বলে বিভিন্ন সূত্রে খবর আসছে। গত 30 জানুয়ারি দিল্লির এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে সদর দপ্তর প্রবর্তন ভবন, সেখানে পশ্চিমবঙ্গের একজন সদ্য প্রাক্তন আইজিকে তারা প্রায় 7 ঘন্টা জেরা করেছেন এবং সেই প্রাক্তন আইজি একসময় তিনি যখন ডিআইজি ছিলেন, তখন তিনি মুর্শিদাবাদ নদিয়া রেঞ্জের তিনি ডিআইজি ছিলেন এবং সেই অংশে তাকে যে জেরা পর্ব চালানো হয়েছিল, তখন জানতে চাওয়া হয়েছিল যে গরু পাচারের ক্ষেত্রে, রোধের ক্ষেত্রে তার কি ভূমিকা ছিল এবং তার বয়ান নথিবদ্ধ করা হয়েছে। 7 ঘন্টা যে জেরা পর্ব চলেছে, এই
সদ্য প্রাক্তন আইজির ক্ষেত্রে সেখানে তিনি বেশ কিছু নাম তিনি বলে এসছেন বলে ইডি সূত্রে আমরা জানতে পারছি। সেখানে সেই সময় একজন এসপি, তিনি বর্তমানে ডিআইজি পদে উত্তীর্ণ হয়েছেন, তার নাম যেমন এসছে বলে ইডি সূত্রে আমরা জানতে পারছি। একই সঙ্গে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার, এবং এই ডিএসপি পদমর্যাদা অফিসার একসময় বীরভূমের দায়িত্বে ছিলেন এবং তিনি পরবর্তী সময় কলকাতা পুলিশের ডেপুটেশনে গিয়েছিলেন। তিনি রাজ্য পুলিশের ডিএসপি হয়েও তিনি কলকাতা পুলিশের ডেপুটেশনে ছিলেন, এতটাই প্রভাব তার। সেই ডিএসপির সঙ্গে বিভিন্ন সময় নিউ টাউন এবং দক্ষিণ কলকাতার পার্ক সার্কাস সংলগ্ন অংশে একাধিক শপিং মলে এই গরু পাচার কাণ্ডের কোনো এক মিডলম্যানের বারে বারে দেখা হয়েছিল বলে বা কথাবার্তা হয়েছিল বলে ইডি কর্তারা জানতে পেরেছেন। ওই প্রাক্তন আইজিকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য আমরা জানতে পারছি, এবং খুব দ্রুত একাধিক পুলিশ কর্তার সঙ্গে ওই ডিএসপিকে দিল্লিতে তলব করা হতে পারে বলেই। আমি একটু বিরত করছি তোমাকে। আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন টেলিফোন লাইনে। অরিন্দম, তাকে স্বাগত জানাবো। সিএনএ আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ রয়েছেন টেলিফোন লাইনে, আপনাকে সরাসরি প্রশ্ন করবেন। সত্যজিৎ, অরিন্দমবাবু, যে ছবিটা সামনে আসছে যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসেই তাকে ট্রায়াল শুরু হচ্ছে গরু পাচার কাণ্ডে, এবং এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের শাস্তি, কনভিকশন প্রায় নিশ্চিত বলে বিভিন্ন অংশ মনে করছে, কারণ যেভাবে তার চার্জ ফ্রেম করা হয়েছে বলেই সিবিআই সূত্রে জানতে পারছি। এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যদি শাস্তি ঘোষিত হয়েই যায়, এই ট্রায়াল পর্ব বা কনভিকশন হয়েই যায়, সেখানে আরও কত প্রভাবশালী নাম আসতে পারে বা এই ক্ষেত্রটা কতটা প্রসারিত হতে পারে? আচ্ছা, প্রথম আপনাদের বলে রাখি যে ইডি কিন্তু অলরেডি অনুব্রত মণ্ডলের এগেনস্টে 4টে চার্জশিট দিয়েছে। 1, 2 নম্বর হচ্ছে এবার সিবিআই যে চার্জশিটটা দেবে, ইয়েস, চার্জশিট যদি সিবিআই দিয়ে থাকে, এইবার কি হচ্ছে বলুন তো, এই চার্জশিট গুলো পরবর্তীকালে একটা লাস্টের লাইন লেখা থাকে যে ইন ফিউচার যদি কোনো ক্লু পাওয়া যায়, দিস কেস মে বি রিওপেন্ড, এবং রিওপেন্ডে কি হয়, ওটা আবার সাপ্লিমেন্টারি কেস চার্জশিট দেওয়া যেতে পারে, রাম শাম যদু মধু যদি পাওয়া যায়। এবার আমি আপনাকে একটা বলে দিচ্ছি, যেটা এখন খুব আলোচনা হচ্ছে, যে দেখবেন ইডি সাধারণত 60 ডেজের আগে চার্জশিট দেওয়ার সিস্টেম, কিন্তু দিস ইজ দ্য সিস্টেম। এই যে দেখবেন সমস্ত কিছু 59 ডেজে, কাকু বলুন যা বলুন সব 59 ডেজে চার্জশিট দিয়ে দিয়েছি। সিবিআই এবং আমরা যে কাজটা করি সেটা হচ্ছে 90 ডেজ। এবার দুটো জিনিস আছে, চার্জশিট দেওয়ার পরে এখন ডিফেন্স অ্যাডভোকেট বলতে পারে যেহেতু চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে অতএব এখন জামিন দেওয়া হবে না। কেন না, এটা পাওয়ার সম্ভাবনা নেই, এই কারণে যেহেতু ও হচ্ছে কি ইনফ্লুয়েন্সিয়াল। এই যে বিভিন্ন জায়গায় কথাগুলো বলা হচ্ছে না, যে তোমাকে আমরা এই রাজার হারে রাখবো, এই করবো সেই করবো, এটা প্রমাণিত হচ্ছে যে হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল, এবং ইন ফিউচারে ট্রায়ালে যে সমস্ত উইটনেস গুলো থাকবে সেটা টেম্পটেড হয়ে যেতে পারে। হয় তাদের হস্টেল পারচেস করে নিতে পারে, টাকা দিয়ে পারচেস করতে। এই ক্ষেত্রে রেজিস্ট্রে সংশ্লিষ্ট যে আছে বিচারক, সেটা কিন্তু চিন্তা করে থাকে। সত্যি আমরা অনেক কেসে ডাকাত মার্ডার কেসে চার্জশিট দিলে সেখানে জামিন হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাকে বলে দিচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু জামিন পাওয়া খুব মুশকিল। এবং কনভিকশন, আমি এর আগেও আপনাদের বলে দিয়েছি যে কনভিকশন যা তথ্যসূত্র পাওয়া গেছে, যা ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া গেছে, যা করোবোরেটিভ এভিডেন্স পাওয়া গেছে, এখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব মুশকিল ভাই। একদমই। অরিন্দমবাবু, আরো একটা বিষয় সামনে আসছে যে অনুব্রত মণ্ডলের যে বিপুল পরিমাণ সম্পত্তি, তার অ্যাসেটস যেগুলো আছে, একই সঙ্গে তার যে বিপুল অর্থ এবং সোনাদানা, এই সমস্ত কিছু বাজেয়াপ্ত হয়েছে, সেগুলোকেও একই জায়গায় আনা হচ্ছে। এবং এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের হাতে তৈরি তার যে পার্টি অফিসটি রয়েছে বোলপুরে, সেটাকেও এই নির্দিষ্ট তালিকায় রাখা হচ্ছে, অ্যাটাচমেন্টে রাখা হচ্ছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, অর্থাৎ ব্যক্তির জন্য দলীয় ভাবমূর্তির ক্ষেত্রে? আমি আপনাকে বলেছি, আপনাকে মনে রাখতে হবে যে এই তদন্তটা হচ্ছে PMLA অ্যাক্ট, যেই অ্যাক্টে কিন্তু আজকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে শুধু না, আজকে সুপ্রিম কোর্ট যা অবস্থা করে দিয়েছে, আজকে 5 দিন কিন্তু একজন মুখ্যমন্ত্রী পুলিশ কাস্টডিতে থাকছে। সত্যিভাবে একটু ভাবুন, একজন মুখ্যমন্ত্রীকে পুলিশ কাস্টডিতে থাকছে, দ্যাট ইজ PMLA অ্যাক্ট। এই PMLA অ্যাক্টে যেটাতে রয়েছে ক্লিয়ার রয়েছে যে তোমার যে টাকা পয়সা আছে তুমি যা আয় করেছো করতেই পারো, কিন্তু দিস ইজ ইউর লাইবিলিটি, মানে বলে বার্ডেন অফ প্রুফ, তোমাকে প্রমাণ করতে হবে এই টাকা, এই সম্পত্তি, এই অর্থ তোমার সোর্স অফ ইনকামটা কোথা থেকে এসছো, এবং সোর্স অফ কালেকশন অফ মানি কোথা থেকে। যদি স্যাটিসফাই না করতে পারো, যে সমস্ত কেসগুলোতে এগুলোতে নেওয়া হয়েছে সমস্ত কিছু কেস
এবং শুধু তাই না, ব্যাংকের যে টাকাগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে, সব টোটাল। অনন্তবাবু, আর একটা বিষয় আসছে যে সিবিআই যেমন কোর্টে এই লড়াইটা চালাচ্ছে, একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে গত 30শে জানুয়ারি রাজ্যের সদ্য প্রাক্তন আইজিকে তলব করা হয়, 7 ঘন্টা জেরা করা হয়, একাধিক পুলিশ কর্তার নাম এসছে এবং একজন ডিএসপি যিনি বীরভূমের দায়িত্বে ছিলেন, যার নাম আবার কাকতালীয়ভাবে লালার ডায়েরিতেও রয়েছে। কয়লা কাণ্ডে আমরা সিএনএ স্ক্রিনে সেই ছবিটা দেখাচ্ছি, একদম বোল্ড করে দেখাচ্ছি, এবং তার সঙ্গে শহর কলকাতার একাধিক অংশে গরু পাচার কাণ্ডের মিডলম্যানদের যোগাযোগ হয়েছিল, বৈঠক হয়েছিল পার্ক সার্কাস এবং নিউ টাউনের ক্ষেত্রে, সেই ছবিও ইডি কর্তারা জানতে পারছেন, তথ্য জানতে পারছেন। এক্ষেত্রে আবার নতুন করে যেভাবে ইডি তলব শুরু করেছে, একাধিক পুলিশ কর্তা রয়েছে সেই তালিকায়, এর ব্যাখ্যাটা কি হতে পারে, কিভাবে তদন্ত এগোতে পারে? দেখুন, আপনার বোধহয় মনে আছে, সোফার মাই লিটল নলেজ গোলস, এটা টোটাল 6 জন পুলিশ আধিকারিক আছে, তার মধ্যে আইপিএস অফিসারও রয়েছে। এর আগে কিন্তু অনেককে হাজিরা দেওয়া হয়েছে। এগুলো কি হয় যে এই যে হাজিরা দেওয়া হলো, হাজিরা দেওয়া মানে তো সমন দেওয়া মানে ডাকা মানে তো অ্যারেস্ট হয় না। এদেরকে যে কোশ্চেন গুলো করে, সেই কোশ্চেন গুলো যদি স্যাটিসফাই না হয়, যে তথ্যগুলো দিয়েছে, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর পেজ দেওয়া হয়েছে, প্রচুর কয়েক হাজার পেজ নাকি দিয়েছে, তার মানে হচ্ছে কি এগুলো সমস্ত পার্শ্ব করতে হবে। ওরা যে অ্যাডভোকেট, যে পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডাকা হয়েছে, আমি যেটা শুনেছি, তারা কিন্তু সমস্ত তথ্য বিং কোশ্চেন যে সমস্ত অ্যান্সার সেগুলো দিয়েছে এবং এগুলো কিছু ডকুমেন্টসও তারা কিন্তু সাবমিট করেছে। এবার সেই ডকুমেন্টস গুলো আফটার পেরুজিং দ্যাট ডকুমেন্ট যেগুলো সাবমিট করেছে, এবার সেখান থেকে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা ফার্দার কোশ্চেন করতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। যদি জিজ্ঞাসাবাদে স্যাটিসফাই না হয়, আপনি আমাকে বলুন না, আজকে বিএসএফ এর যে কমান্ডেন্ট অ্যারেস্টের কতদিন ছিল, কারণ হচ্ছে কি এটা প্রমাণিত হয়েছিল ওই ক্ষেত্রে। আর এদের হচ্ছে ডাকছে কেন, তোমাকে আজকে স্যাটিসফাই করতে হবে যে প্রশ্নগুলো করবে তাদেরকে কিন্তু ক্যাটাগরিক্যালি 1, 2, 3, 4 করে আনসার দিতে হবে। যদি আনসার না দেয়, আপনার এখানে একটা অসুবিধা কি বলুন তো, আইপিএস অফিসার যারা, তাদের এগেনস্টে কিন্তু এইভাবে ঝট করে স্টেট গভর্নমেন্ট কিছু করতে পারে না, কিন্তু ইডি পারে। ইডি যেহেতু একটা সাংবিধানিক স্বীকৃতি আছে এবং তাদের বিশাল ক্ষমতা, এই ক্ষেত্রে আমাদেরও দেখার যে যদি আজকে গিলটি প্রুভ হয়, তাহলে আইপিএস বা সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের দেখে কি অ্যাকশন আজকে ইডি নেয়, সেটা আমাদের দেখার। কারণ শেষ প্রশ্ন করব, শেষ প্রশ্ন, যে গোটা পাচার পর্বে যে তথ্য ইডি সূত্রে জানতে পারছি, যে উত্তর 24 পরগনার বসিরহাট থানায় একটা কেস হয়েছিল, কেস নাম্বার আপনাকে বলছি, কেস নাম্বার 311/2022, মাটিয়া থানায় হয়েছিল, এবং এই কেস নাম্বারটা পরবর্তী সময় সিআইডি হয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইসিআইআর এ ইনক্লুড হয়, এবং সেই কেসে একাধিক ব্যবসায়ী, একাধিক প্রভাবশালী নেতার নাম জড়িয়েছে। এক্ষেত্রে এই যে গরু পাচার কাণ্ডে সমস্ত সীমান্তগুলোতে যে পাচার হতো, সেই কমন ছবিটাই, সেই একই ছবিতে কি একাধিক নেতার অর্থাৎ বিস্তার লাভ করতে চলেছে, এই তদন্তের, ইডি তদন্তের প্রেক্ষাপটটা আরো বিস্তার লাভ করতে চলেছে। এইবার আপনাকে বলে দিই যে ইডি যে তদন্তটা করে সেটা কিন্তু হোয়াইট, মানে আপনি এর আগেও আপনাদের বলে দিয়েছি, যারা সিএন দর্শক বিন্দু আছে তারাও জানতে পারছেন, এটা কিন্তু মানে আপনি তো দেখতে পাচ্ছেন যে অনুব্রত বাবুর এগেস্টে যে চার্জশিটটা জমা দিয়েছে প্রায় 1 লক্ষ পেজ, আপনি এটা শুধু ভাবুন। অতএব এই যে আপনি যে কেসটার কথা বলছেন, এই কেসের যে কোথায় শেষ, কারণ এই ক্ষেত্রে যারা তদন্ত করছে প্রত্যেকের কাছ থেকে যে মোবাইল নেবে, মোবাইল থেকে যে সিডিআর নেবে, যেমন আজকে আপনি আমি বলি ক্যানিং এর যে এমএলএকে দেখেছিল, সহযোগে দেখার পর তো ওকে অ্যারেস্ট করেনি। অতএব এই ক্ষেত্রে যাদেরকে জিজ্ঞাসা করবে, যা পাবে, যদি এটা করোবোরেটিভ হয়ে থাকে তাদেরকে ডাকবে, যদি সাবস্টেন্সিয়েট করে তাহলে লফুল অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দ্যাট পারসন, আর যদি সাবস্টেন্সিয়েট না করে, যদি শুধু ডাকার জন্য হয়, তাহলে কিন্তু তাদের কাছে কিছু করবে না। তবে আপনি জানবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন ডাকে, রিজন বিহাইন্ড ইট, কিছু কারণ না থাকলে কিন্তু আজকে তাদেরকে অনর্থক ডেকে হ্যারাসমেন্ট করা হয় না। ঠিক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা মণিময়। অরিন্দম বাবু যেটা বললেন, যে যখন যে কোনো অফিসার বা যে কোনো ব্যক্তিকে ডাকা হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো প্রিমিয়াম এজেন্সি যখন তলব করে, তখন রিজন বিহাইন্ড ইট, অর্থাৎ একটা যথোপযুক্ত কারণ থাকে, সেই কারণের পরিপ্রেক্ষিতেই এই তলবটা হয়। এবং তার পাশাপাশি বলবো যে অনুব্রত মণ্ডল সিএন প্রথম এই তথ্য বাংলার দর্শকদের জন্য, যে শাস্তি প্রায় নিশ্চিত বলে বিভিন্ন অংশ মনে করছে। ট্রায়াল পর্ব শুরু হবে, বিচার
বিচার প্রক্রিয়ার মধ্যে সেটা আসবে। আমরা আগাম কোনো স্পেকুলেশন বা কোনো মন্তব্য করছি না, শুধুমাত্র যে তথ্যকে শেয়ার করার চেষ্টা করছি দর্শকদের সঙ্গে সেই তথ্য হলো যে যেভাবে এই গোটা চার্জ ফ্রেম করা হয়েছে, গঠন করা হয়েছে, তাতে তদন্তকারী সংস্থার আশা যে এই ক্ষেত্রে নুদেন পক্ষে 10 বছরের সাজা অনুব্রত মণ্ডল, তার সঙ্গী সাইগাল হোসেন সহ বাকিদের ক্ষেত্রে একেবারে অবধারিত বলেই এইভাবেই তারা এগোতে চাইছেন। তার পাশাপাশি মণিময় একাধিক পুলিশ কর্তাকে অর্থাৎ সদ্য প্রাক্তন আইজিকে যেভাবে ম্যারাথন জেরা করা হয়েছে এবং তার বয়ান থেকে একাধিক পুলিশ কর্তার নাম ইতিমধ্যে ইডির হাতে উঠে এসছে এবং গরু পাচার কাণ্ডে নতুন করে একসময় বীরভূমের দায়িত্বে থাকা কোনো এক ডিএসপি যিনি বর্তমানে কিছুদিন কলকাতা পুলিশের দায়িত্বও ছিলেন এবং তাকে তলবের পথে সম্ভবত ইডি বলে আমরা জানতে পারছি, একজন ডিআইজি বর্তমানে সেই পদে উন্নীত হয়েছেন সহ একাধিক পুলিশ কর্তাকে তলব করা হতে চলেছে অত্যন্ত দ্রুত। ফেব্রুয়ারি মাসেই একাধিক তলবের পথে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গরু পাচার কাণ্ডে এবং এই কাণ্ডেই আরও একটি সীমান্তবর্তী জেলা উত্তর 24 পরগনার নাম জড়িয়েছে। তদন্তের সূত্রে রয়েছে আরও একটি কেস, যেই কেস সিআইডির হাত থেকে ইডির হাতে গেছে বলেই সূত্র মারফত জানতে পারছি। সেই কেসে একাধিক ব্যবসায়ী, একাধিক প্রভাবশালীকে তলব করা হতে পারে বলেই ইডি সূত্রে আমাদের কাছে তথ্য এসে পৌঁছচ্ছে। একেবারে সত্যি ধন্যবাদ জানাবো আপাতত সরাসরি থাকবার জন্য। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সরাসরি ছিলেন। অর্থাৎ জল যে অনেক দূর পর্যন্ত গড়াতে চলেছে সেটা হয়তো পূর্বাভাস অন্তত পক্ষে এমনটাই আমরা দেখতে পাচ্ছি।